আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি শাওন। আজকে আমরা পড়ব বায়োলজি ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে। সেটার নাম হচ্ছে ক্যালভিন চক্র, যেটি বারংবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্নে এসেছে। তো চলো আজকে শুরু করা যাক। ক্যালভিন চক্র। তো ক্যালভিন চক্র পড়ার সময় আমাদের প্রথমে যেটা জানতে হবে ক্যালভিন চক্রের সংজ্ঞা। বিজ্ঞানী মেলভিন ক্যালভিন তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 এর সাহায্যে এককোষী সবুজ শৈবাল ক্লোরেল্লাতে কার্বন বিজারণের যে চক্রপথ আবিষ্কার করেন তাই ক্যালভিন চক্র নামে পরিচিত। তো এই ক্যালভিন চক্র উদ্দেশ্যটা কি? ক্যালভিন চক্র সম্পাদন করে আমাদের হবে কি? এই ক্যালভিন চক্রের উদ্দেশ্য হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি। তো এই ক্যালভিন চক্রে সবারই কিছু ঝামেলা থাকে, যেটা অনেক কঠিন, এটি আমরা পারি না, কিন্তু বারংবার সিকিউতে এসেছে। সেই জন্য আমরা কিছু ধাপ লিখে রেখেছি। এই ধাপ অনুসরণ করে আমরা সহজেই এই চক্রটি আঁকতে পারবো। তো প্রথম ধাপ হচ্ছে কার্বন যোগ করতে হবে। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে থাকে রাইবোলোজ বিসফসফেট, সংক্ষেপে হচ্ছে RUBP, রাইবোলোজ বিসফসফেট। এটি কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। তো রাইবোলোজ বিসফসফেট, এই রাইবোলোজ হচ্ছে একটি কিটোপ্যান্টোজ, অর্থাৎ এটি একটি 5 কার্বন বিশিষ্ট। রাইবোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এবং এই রাইবোলোজের সাথে রাইবোলোজ থেকে এই 5 কার্বন থেকে আমরা তৈরি করব 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ। তাহলে আমাদের কি একটি কার্বন শর্ট আছে? তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই কার্বন যোগ করতে হবে। তাহলে এই কার্বনের যোগান দেবে কে? এই কার্বনের যোগান দেবে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড। বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড যদি আমি রাইবোলোজ বিসফসফেটে যুক্ত করি, তাহলে আমরা একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ পাবো। তো কোনো কিছুর সাথে কার্বন যোগ করা প্রক্রিয়ার নাম হচ্ছে কার্বক্সাইলেশন। আর কোনো কিছুর সাথে কার্বন যুক্ত করতে যে এনজাইম সাহায্য করে সেটা হচ্ছে কার্বক্সিলেজ। তো এখানে কার্বন ডাইঅক্সাইড কার সাথে যুক্ত হচ্ছে? রাইবোলোজ বিসফসফেটের সাথে। তো এখানে যে এনজাইমটি কাজ করবে সে এনজাইমটি হচ্ছে রুবিস্কো এনজাইম বা রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। এর সংক্ষেপে লেখা যায় রুবিস্কো। এই রুতে হচ্ছে রাইবোলোজ বিসফসফেট এবং কার্বক্সিলেজ এনজাইম। তো রাইবোলোজ বিসফসফেট এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গঠিত হবে একটি অস্থায়ী যৌগ, অস্থায়ী কিটো অ্যাসিড। তো অস্থায়ী কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট হবে? 6 কার্বন, কারণ এখানে 5 কার্বন আর এখানে হচ্ছে 1 কার্বন, মিলিয়ে গঠিত হবে 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী যৌগ। তো এই অস্থায়ী যৌগ কি করবে? দ্রুত পানির সাথে বিক্রিয়া করবে, কারণ যেহেতু এই অস্থায়ী যৌগ স্থায়ী নয়, তা আমাদের স্থায়ী যৌগ তৈরি করতে হবে। এই অস্থায়ী কিটো অ্যাসিড দ্রুত পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি করবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সংক্ষেপে লিখলাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ, কিন্তু আমাদের অস্থায়ী কিটো অ্যাসিড ছিল 6 কার্বন বিশিষ্ট। তাহলে আর 3 কার্বন কোথায় গেল? তাহলে এখানে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, যেটি হচ্ছে একটি স্থায়ী, এইটা হচ্ছে স্থায়ী আর এটা ছিল কি অস্থায়ী। তো ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাই ক্যালভিন চক্রের আরেকটা নাম হচ্ছে C3 চক্র। এই চক্রের আরেকটির নাম হচ্ছে C3 চক্র। কারণ কি? যে
প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তবে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি হবে? তো আমাদের কার্বন যোগ ধাপ শেষ, এরপর কি করতে হবে আমাদের? ফসফেট যোগ। আর কোনো কিছুর সাথে ফসফেট যোগের প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আর ফসফেট যুক্ত করতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে কাইনেজ এনজাইম। কার্বন যোগ করতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে কার্বক্সিলেজ। ফসফেট যুক্ত করতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে কাইনেজ। তো এখানে ফসফেটের যোগান দিবে কে? এখানে ফসফেটের যোগান দেবে আলোক নির্ভর পর্যায়ে তৈরি এটিপি। আমরা যদি এটিপিকে ভাঙি, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে ভাঙি, তাহলে আমাদের তৈরি হবে এডিপি আর ফসফেট। এই এডিপি আর ফসফেট মিলে তৈরি হয় এটিপি। এই ফসফেটটি এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। যুক্ত করি 3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 20, এই 20 মানে হচ্ছে 2। এখানে এই যে আগে ছিল একটি ফসফেট আর পরে আরেকটি ফসফেট যুক্ত হলে যেন তৈরি হলো 3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে যে এনজাইমে সাহায্য করবে সেই এনজাইম হচ্ছে কাইনেজ। ফসফেট যুক্ত করতে যে এনজাইম সাহায্য করে সেই এনজাইম হচ্ছে কাইনেজ। তাই এরা তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো, যেটা কঠিন হয়ে গেল, যে এটিপিকে ভাঙলে আমরা কি পাবো? এডিপি আর ফসফেট। আর এডিপি আর ফসফেট যখন ভাঙবে তখন কি তৈরি হবে? শক্তি। গতিশক্তি। শক্তি আরেকটা রূপ হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তিকে ইংরেজিতে বলা যায় কাইনেটিক ফোর্স। এই কাইনেটিক থেকে আমরা লিখতে পারি কাইনেস। এই কাইনেস এনজাইম কাজ করে। তারপরে কি হবে? এই কাইনেস এনজাইম 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরিতে সাহায্য করবে। তবে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, তাহলে আমাদের ফসফেটের কাজও শেষ। এবার কি করতে হবে? হাইড্রোজেন যোগ। হাইড্রোজেন কথায় পাবো আলোক নির্ভরশীল পর্যায়ে তৈরি NADPH2 এই হাইড্রোজেনের যোগান দেবে। তো NADPH2 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে NADP। এখান থেকে এক অণু হাইড্রোজেন যুক্ত হবে এই 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে, এবং এখানে দুটি ফসফেট ছিল, একটি ফসফেটকে সে প্রতিস্থাপিত করে সেগুলোর সাথে যুক্ত হবে। তো যেই ফসফেটটি প্রতিস্থাপিত হবে সেখানে দেখাই দিলাম আমরা যে এখানে সে বাইরে হয়ে গেছে, প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে এখানে তৈরি হবে, তাহলে এখানে NADPH2 এবং NADP প্লাস ফসফেট। তো এখানে H2 ত্যাগ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। এই H2 ত্যাগ করতে বা সরিয়ে ফেলতে যে এনজাইম সাহায্য করছে তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। মানে ডিহাইড্রোজিনেস, অর্থাৎ হাইড্রোজেন সরিয়ে ফেলা। একটি হাইড্রোজেন, ডি মানে হচ্ছে বাদ। কি বাদ? হাইড্রোজেন বাদ। হাইড্রোজেন বাদ, এই হাইড্রোজেন বাদ দিতে সাহায্য করবে ডিহাইড্রোজিনেস এনজাইম। ডিহাইড্রোজিনেস এনজাইম সাহায্য করবে। এবং এই 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কি? একটি অ্যাসিড। আমরা জানি জৈব রসায়নে পড়েছি হয়তো যে অ্যালকোহলকে জারণ করলে, জারণ মানে অক্সিজেন যোগ, জারণ মানে কি? অক্সিজেন যোগ। তো অ্যালকোহলের সাথে যদি আমরা জারণ করি তৈরি হবে আমাদের অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডকে যদি জারণ করি তাহলে আমাদের তৈরি হবে অ্যাসিড, জৈব অ্যাসিড। তো একভাবে উল্টা হবে যদি আমরা বিজারণ করি। বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ অক্সিজেন যোগ মানে হচ্ছে জারণ, আর হাইড্রোজেন যোগ মানে বিজারণ বা ইংরেজি রিডাকশন।
তো একইভাবে যদি আমরা জৈব অ্যাসিডকে বিজারণ করি তাহলে তৈরি হবে আমাদের কি অ্যালডিহাইড। তো এইটা হচ্ছে একটি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের সাথে আমরা কি যোগ করেছি? হাইড্রোজেন যোগ করেছি না? তাহলে কি করেছি? বিজারণ করেছি। তাহলে কি তৈরি হবে? অ্যালডিহাইড। সেই অ্যালডিহাইডের নাম হচ্ছে থ্রি সেই অ্যালডিহাইডের নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, 3 ফসফেট গ্লিসারঅ্যালডিহাইড, 3 ফসফেট। অ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড হচ্ছে একটি অ্যালডিহাইড, এবং এই গ্লিসারঅ্যালডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, এবং এই গ্লিসারঅ্যালডিহাইডের আইসোমার যদি আমরা কোষ রসায়ন করে থাকি তাহলে পাবো যে গ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এরা হচ্ছে ট্রায়োস সুগার। ঠিক আছে, তাহলে এটা আইসোমার হচ্ছে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এটি কয় কার্বন বিশিষ্ট হবে? যেহেতু আইসোমার 3 কার্বন। আইসোমার মানে কি? আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এটি 3 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে যে এনজাইমটি কাজ করবে এই দুটি আইসোমারের মধ্যে তার নাম হচ্ছে আইসোমারেজ। তার নাম কি? আইসোমারেজ। বুঝেছো ভাই? এরা খুবই সোজা, পরস্পরের আইসোমার, এই জন্য এখানে যে এনজাইমটি কাজ করবে সেটার নাম হচ্ছে আইসোমারেজ। তো এখানে ছিল 3 ফসফোগ্লিসারিক 2 অণু। তো এখানে কয় অণু? 2 অণু। এবং এখানেও কয় অণু হবে? 2 অণু। এখানে কত হবে? 2 অণু। তো এক অণু, এটা এক অণু এখানে যুক্ত হবে, আর এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকে এক অণু যুক্ত হবে, এটা গঠিত হবে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ কয় কার্বন বিশিষ্ট? এটা আমরা সবাই জানি, ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বা হেক্সোস সুগার। এটা একটা কিটো হেক্সোস। তো আরেক অণু কই গেল? এই আরেক অণু হচ্ছে এই যে আরইউবিপি পুনঃ উৎপাদনে সাহায্য করবে। আরইউবিপি পুনঃ উৎপাদনে সাহায্য করবে। এবং এই ফ্রুক্টোজ থেকে আমাদের কাঙ্ক্ষিত পদার্থ কি? গ্লুকোজ তৈরি। এই গ্লুকোজ এই ফ্রুক্টোজ থেকে পরবর্তীতে বিভিন্ন ধাপের মাধ্যমে তৈরি হবে, যেটা আমাদের সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের বইয়ে মূলত এই এতটুকুর কথা লেখা আছে, বিবরণ দেওয়া আছে যে আরইউবিপি উৎপাদন, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা যদি আমরা সুন্দরভাবে আঁকায় দিয়ে আসতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ ফুল মার্ক নিশ্চিত। যে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এবং এই আরইউবিপি পুনঃ উৎপাদন কেন প্রয়োজন? তাহলে আমাদের হাইড্রোজেন যুগ শেষ এবং এই আরইউবিপি পুনঃ উৎপাদনও শেষ। আরইউবিপি কেন পুনঃ উৎপাদন করব? দেখো, এই পুরো একটি সাইকেল চক্র সম্পন্ন হলে তৈরি হবে একের 6 অংশ গ্লুকোজ। কিন্তু এই 1/6 অংশ, এই অতি সামান্য গ্লুকোজ দিয়ে আমাদের কোনো কাজ হবে? জীবজগতে কোনো কাজ হবে? কোনো শক্তি উৎপন্ন হবে? তাহলে আমাদের আরো অনেক গ্লুকোজ দরকার। তাহলে আমাদের কি করতে হবে? এই চক্রটাকে বারবার হতে হবে। এই চক্র যদি 6 বার সম্পন্ন হয় তাহলে আমাদের তৈরি হবে 1 অণু গ্লুকোজ। এই জন্য আমাদের হচ্ছে আরইউবিপি পুনঃ উৎপাদন করতে হবে। তো ক্যালভিন চক্র আমরা লিখে দিই যে ক্যালভিন চক্র, আমার কাঙ্ক্ষিত পদার্থ গ্লুকোজ তৈরি হয়ে গেছে। এখন ভাইয়া তোমাদের যে কিভাবে মনে রাখবো যে আরইউবিপি থেকে অস্থায়ী কিটো অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 বিসফসফোগ্লিসারিক তৈরি হবে? এটার জন্য একটা ছন্দ আছে, রুবি কামস টু পিজি হসপিটাল টু গেট
গ্লুকোজ। এই রুবি দিয়ে মনে রাখতে পারো রাইবোলোজ বিসফসফেট, এবং এই কামস টু দিয়ে মনে রাখতে পারো যে অস্থায়ী কিটো অ্যাসিড, এবং পিজি দিয়ে মনে রাখতে পারো যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং গেটতে হচ্ছে গ্লিসারিডিহাইড 3-ফসফেট, এবং সর্বশেষ সে কাঙ্ক্ষিত পদার্থ গ্লুকোজ। এই ছন্দটা মনে রাখলে তোমরা সহজেই পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী কোন বিষয়ে তোমাদের সমস্যা রয়েছে কমেন্ট করে নিচে জানাও, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের দেখার সুযোগ করে দাও। সকলকে আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করো।